আসসালামু আলাইকুম। অ্যাডমিশন 2025 ব্যাচ, স্পেশালি যারা এবছর মেডিকেল এবং নার্সিং এ ভর্তি পরীক্ষা দিব তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কোনিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে আয়োজিত ফ্রি অ্যাডমিশন ক্লাস। আজকে আমরা মেডিকেল এবং নার্সিং এর জন্য স্পেশালি একটি ফ্রি ক্লাস করব। যে ফ্রি ক্লাসটি আমাদের ইংরেজির উপরে, আমাদের সাবজেক্ট ইংরেজি এবং টপিকটা হবে ন্যারেশন। আমরা এমনভাবে ফ্রি ক্লাসটা করব, কারণ আমরা যদি বিগত বছর অ্যানালাইসিস করে দেখি আমাদের মেডিকেল এবং নার্সিং এর জন্য এই ন্যারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় প্রায় বছর ন্যারেশন থেকে প্রশ্ন আসে। যেহেতু ন্যারেশন থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে, সো আমরা যেটা করব, আমরা এমন ভাবে পড়বো যেন এবছর যদি আমাদের নার্সিং এ ন্যারেশন থেকে প্রশ্ন আসে আমরা যেন একেবারে ইজিলি অ্যান্সার করতে পারি, আমরা যেন একদম কোনো কনফিউশন ছাড়া এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। আমাদের ইংরেজিতে ভালো করার জন্য যে কয়টা টপিক আসলে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের নার্সিং অ্যাডমিশনের জন্য এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য, তার মধ্যে একটা এই ন্যারেশন। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো এবং একটু বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দিব যারা এবছর কর্নিয়া বা এবছর নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে অথবা এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে। কর্নিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে আয়োজিত স্পেশাল ফ্রি ক্লাস। আমরা এই ক্লাসটি করলে ইনশাআল্লাহ আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা ফেস করতে হবে না ইনশাআল্লাহ। খেয়াল করবো তো সবাই একটু কুইকলি ক্লাসে জয়েন করবো ভাইরা। আচ্ছা, কুইকলি সবাই ক্লাসে একটু জয়েন করবো আর একটু কমেন্ট করে জানাবো যে ভাইয়া আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা এবং সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু সবাই কমেন্ট করে জানাবো। আচ্ছা, ওইটাই তো। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাবো। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাবো। এবং যারা যারা এবছর যে তোমাদের যে ফ্রেন্ডরা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিচ্ছে স্পেশালি, তো তাদেরকে একটু শেয়ার করে দাও যেন তারাও ক্লাসে জয়েন হতে পারে। আমরা আজকে একটি দুর্দান্ত ক্লাস করব এবং এই ক্লাসের পরে তোমাদের ইনশাআল্লাহ এই টপিকটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এবং আমরা খুব এমনভাবে শিখবো, ধরে ধরে শিখবো, বেসিক ক্লিয়ার করে করে শিখবো। সো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো কুইকলি, আমরা যেন খুব সুন্দর করে আজকে খুব সুন্দরভাবে শিখে ফেলতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, বাকিরা কোথায়? আমাদের তো অনেক অনেক মানুষজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই একটু কুইকলি ক্লাসে জয়েন করব যেন আমরা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আমরা সুন্দর করে শিখে যেতে পারি, যেন আমাদের আর কোনো প্রবলেম না থাকে অ্যাটলিস্ট ন্যারেশনের উপর। এবং আমাদের আবারও বলছি, নার্সিং এবং মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেক বছর প্রায় প্রায় বছরই আমাদের প্রশ্ন থাকে। আমরা যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে শিখে ফেলি তাহলে আমাদের দেখা গেছে এই টপিক থেকে যেই প্রশ্নই আসুক না কেন আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রামগেট ব্রাঞ্চ থেকে। ওয়েলকাম ভাইয়া ফ্রামগেট ব্রাঞ্চ থেকে। কারণ আজকে আমি ফ্রামগেটে ক্লাস নিয়েছিলাম। সো ফ্রামগেট ব্রাঞ্চের যারা আসো তোমাদের সবার সাথে আই হোপ যে আজকে আমার দেখা হয়েছে। থাকবো, সমস্যা নেই। জানাবো যে ভাইয়া আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। ওকে, আবারও বলছি এই ক্লাসটা যারা এবছর মেডিকেল এবং নার্সিং এ ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য ভাইয়া। যারা ভার্সিটি অ্যাডমিশনে পরীক্ষা দিব তারা ক্লাসটা করতে পারো, তবে স্পেশালি এটা যারা মেডিকেল এবং নার্সিং এর জন্য ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য, এবং তাদের জন্য স্পেশালি যেহেতু ক্লাস, সো ডেফিনেটলি তারা যদি একটু মনোযোগ দিয়ে করো অবশ্যই তোমাদের ক্লাসে অনেক কিছু শিখতে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক ন্যারেশন। আমরা এমনভাবে ন্যারেশনটা পড়বো যেন আমাদের ন্যারেশন নিয়ে অ্যাটলিস্ট আর ভাবতে না হয় এবং ন্যারেশন নিয়ে আমাকে অ্যাটলিস্ট আর টেনশন করতে না হয়। চলো আমরা ন্যারেশনটা শিখে ফেলি। দেখি কোনটা কিরকম সাউন্ড আসে, আমাদের কোনটা বেশি দেখা যায় একটু দেখি আমরা। ওকে, লালটা থেকে মনে হলুদটা বেশি নাকি নীলটা? আচ্ছা, মনে এটা নীলটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, সাদাটা দেখি। সাদারও ভালো দেখা যাচ্ছে, তার মানে আমরা সাদারই ফলো করি মনে হয়। ওকে, চলো আজকে আমরা শিখবো ন্যারেশন। এবং আমরা যারা
মেডিকেল ক্লাস, জি ভাই আজকের ক্লাসটা হচ্ছে মেডিকেল এবং নার্সিং এর জন্য স্পেশালি, কথা বুঝতে পারছি, এটা ভার্সিটির জন্য না। তবে যারা হচ্ছে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তারা করলে শিখতে পারবো, বাট স্পেশালি নার্সিং এবং মেডিকেলের জন্য ক্লাসটা। হ্যাঁ আচ্ছা ভাই আছি, হ্যাঁ সাহাবের তুই আছিস, ভালো কথা, তবে পড়তে থাক, ক্লাস করতে থাক। ওকে, তাহলে আবারও বলছি ভাইয়া, যারা যারা এবছর নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব এবং হচ্ছে মেডিকেলে ভর্তি করে দিব তারা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবো, এবং তোমাদের যেসব বন্ধু বান্ধবরা এবছর নার্সিং বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু শেয়ার বা মেনশন করে দাও, যেন হচ্ছে তারা যেন তোমার মেনশন থেকে ক্লাসটি দেখে একটা ভালো রেজাল্ট করতে পারে মেডিকেল এবং হচ্ছে নার্সিংয়ে। চলো আমরা দেখি ন্যারেশনটা কি অ্যাকচুয়ালি, খেয়াল করবা, ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। আমাদের একটা উক্তি থেকে আরেকটা উক্তিতে পরিবর্তন করাকে আমরা বলি হচ্ছে ন্যারেশন। ডিরেক্ট কথাটাকে ইনডাইরেক্টলি প্রকাশ করাটাকে আমরা বলি হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন আমরা জানি দুই ধরনের, একটা ডিরেক্ট আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট। আমাদের কাজ হয় ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়া, আর না হলে ইনডাইরেক্ট থেকে ডিরেক্টে নেওয়া। এই ডিরেক্ট টু ইনডাইরেক্টের জিনিসের জন্য আমাদের বেসিক্যালি ভাইয়া, আচ্ছা স্যার আজকে সকালে ফ্রম গেটে ক্লাস করেছি, ওয়েলকাম অনিন্দিতা রুরাম, সকালে ক্লাস করেছি ফ্রম গেটে, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে আপনার ক্লাস করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যারা ফ্রম গেটে ফ্রম গেটে ব্যাচের তাদের সাথে আজকে সকালে আমার দেখা হয়েছে, এবং যারা অন্যান্য ব্রাঞ্চের মিরপুর, যাত্রাবাড়ি, তাদের সাথে আই হোপ যে খুব শীঘ্রই দেখা হবে, এবং যারা হচ্ছে ঢাকার বাইরের ব্রাঞ্চগুলো আছে সবার জন্য ওয়েলকাম ভাইয়া, সবার সাথে আই হোপ যে খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আচ্ছা সকালে ফ্রমগেট ব্যাচে ক্লাস করেছি, ওয়েলকাম সাবরিনা শারিয়া। আচ্ছা যারা যারা ফ্রমগেট ব্যাচে ক্লাস করেছো তোমরা, আজকে আমি জানি যে আজকে আমরা একটা বেসিক টপিকের ক্লাস করেছিলাম কোনো টপিক ছাড়া, ঠিক আছে। আর এখন আমরা ক্লাস করবো একটা টপিক ওয়াইজ, যে টপিকটার নাম হচ্ছে ন্যারেশন, এবং মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই টপিকটা নিয়েও তোমার আর কোনো টেনশন থাকবে না। এবং যারা ফ্রমগেটের ওয়েলকাম ভাইয়া সবাইকে। আচ্ছা এইবার খেয়াল করবা, ন্যারেশনে বেসিক্যালি আমাদের তিনটা জিনিসের পরিবর্তন করতে হয়। প্রথম যে জিনিসটা পরিবর্তন করতে হয় তাকে বলা হয় পার্সন চেঞ্জ। আমরা মনে রাখবো, খাতায় লিখে ফেলবো, নোট করে ফেলবো। আবারও বলছি, খাতায় নোট করে ফেলবো, যা বলবো খাতায় নোট করে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে ফ্রমগেট ব্যাচে ক্লাস করেছি। আচ্ছা আমার ফ্রমগেট ব্যাচের ভাইয়ারা সব দেখা যায় চলে আসছে, ওয়েলকাম ভাইয়ারা, ওয়েলকাম। কিন্তু নামটা হচ্ছে নাইস, এটা কেমন নাম? জি আসসালামু আলাইকুম স্যার। বৃষ্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো পার্সন চেঞ্জটা কি ভাইয়া? পার্সন চেঞ্জটা হচ্ছে সবসময় মনে রাখবা, ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে। খেয়াল করবো, ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করে অবজেক্টকে। লিখে নিবা, ছোটবেলা পড়েছো, আবার একটু লিখে নাও। থার্ড পার্সন ফলো করে নিজেকেই, থার্ড পার্সন ফলো করে নিজেকেই। খেয়াল করবা, তার মানে ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে। সিলেট থেকে ক্লাস করছি, ওয়েলকাম ফ্রম সিলেট, পাথরের এলাকা, পাথর যেখান থেকে চুরি হচ্ছিল প্রচুর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে ক্লাস আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফ্রমগেট ব্রাঞ্চ থেকে ওয়েলকাম। রিশাদ কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা তাই খেয়াল করবো ভাইয়া, এই যে আমাদের ন্যারেশনের মধ্যে পার্সন চেঞ্জটা কি? পার্সন চেঞ্জটার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস জাস্ট মনে রাখবো। আমাদের ফার্স্ট পার্সন সবসময় ফলো করে কাকে ভাইয়া? ফার্স্ট পার্সন সবসময় ফলো করে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন কাকে ফলো করে? অবজেক্টকে, থার্ড পার্সন কাকে ফলো করে? নিজেকে। আবারও বলছি, ফার্স্ট পার্সন সাবজেক্টকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেকেন্ড পার্সন অবজেক্টকে, থার্ড পার্সন নিজেকে। আমরা একটু নোটে পড়ি, তাহলে আমার মনে হয় যে আমাদের একটু আগের গুলো হচ্ছে একটু থাকবে, আমাদের করতে সুবিধা হবে একটু। আচ্ছা খেয়াল করবো, তাহলে আবারও বলছি, পার্সন চেঞ্জ একটু সবাই খাতার মধ্যে নোট করব, খাতার মধ্যে অবশ্যই নোট করব, যেন পরবর্তীতে যখন দরকার পড়বে আমরা যেন মনে রাখতে পারি। ফার্স্ট পার্সন কাকে ফলো করে ভাইয়া? সব সময় সাবজেক্টকে ফলো করে। সেকেন্ড পার্সন কাকে ফলো করে ভাইয়া? অবজেক্টকে ফলো করে। থার্ড পার্সন কাকে ফলো করে ভাইয়া? কাউকে ফলো করে না, নিজেকেই ফলো করে। এই তিনটা জিনিস লিখে নেব, ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, থার্ড পার্সন নিজেকে। কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখবো, এখন আপাতত জাস্ট লিখবো। কলসিস কিশোরগঞ্জ থেকে কাজ করেছি, নেত্রকোনা থেকে ওয়েলকাম ভাইয়া। আরে ভেরিয়াস জায়গা থেকে ভাই ব্রাদাররা ক্লাস করতেছে, ওয়েলকাম ভাইয়া সবাইকে। আচ্ছা খেয়াল করবো, এটা লিখে নিব কিভাবে কাজ করে একটু পরে আমরা এক্সাম্পলে যাব। আপাতত মাথায় নেওয়ার দরকার নাই, জাস্ট যা বলছি তা মাথায় নিয়ে নেন। ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, থার্ড পার্সন নিজেকে। ভাই আপনার ক্লাস ইস্যুতে করেছিলাম, ক্লাস অনেক ভালো লাগতো, থ্যাংক ইউ তুষা ভাইয়া। আচ্ছা লেট করে ফেললাম, লেট করা যাবে না ভাইয়া। আচ্ছা ফ্রমগেট ব্যাচে ক্লাস করেছি, ওয়েলকাম সিজুকা।
আচ্ছা খেয়াল করবো সেকেন্ড যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে ন্যারেশনের জন্য সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। খেয়াল করবো টেন্স পরিবর্তন। তাহলে একটা আমরা জিনিস দেখেছি পার্সন পরিবর্তন, এখন আমরা কি দেখবো টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তনটা কি ভাইয়া ভালো করে মনে রাখবা, যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে এদের টেন্স পরিবর্তন হয় না। একটু নোট করে ফেলবো ভাইয়া, একটু নোট করে ফেলবো, একটু পরে আমরা এটা কেন লিখছি তা আমরা জেনে যাব। চুয়াডাঙ্গা থেকে ভাইয়া ওয়েলকাম, কিশোরগঞ্জ থেকে ওয়েলকাম ভাইয়া, সবাইকে ওয়েলকাম। আচ্ছা আচ্ছা ওয়েলকাম ভাইয়া সবাইকে, লেট করে ফেললাম। আচ্ছা আবারও বলছি আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যারা মেডিকেল এবং নার্সিং এ ভর্তি পরীক্ষা দিব, কথা বুঝতে পারছি, যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তারা করলে শিখতে পারবো কিন্তু তাদের জন্য না। সো যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তারা যেন আবার বর্ণনা ফিল করি যে ভাইয়া আমাদের কথা বলছেন না কেন। আচ্ছা এই জন্যই বলছি না, কারণ আমাদের ক্লাসটা হচ্ছে ভাইয়া আজকের মেডিকেল এবং নার্সিং এর জন্য স্পেশালি। সো যারা নার্সিং এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব তারা খুব মনোযোগ সহকারে করবো এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিব। আচ্ছা খেয়াল করবো দুইটা জিনিস, পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ বা টেন্স পরিবর্তন, একটা ইংলিশে লিখছে একটা বাংলায় লিখছে। আচ্ছা খেয়াল করবো টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো ভাইয়া, নরমাল জিনিস, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এদের কোনো টেন্স পরিবর্তন হবে না। নোট করব কেন এগুলো আমরা শিখতেছি, কেন লিখতেছি একটু পরে আমরা বুঝা যাব। এখনো আমি এক্সাম্পলে যাই নাই, এই জন্য একটু একটু কেমন কেমন লাগতে পারে, কেমন কেমন লাগার কোনো দরকার নাই ভাইয়া, তুমি আগে নোট করে ফেলো, আগে নোট করে ফেলো, একটু পরেই তুমি ক্লিয়ার হয়ে যাবা কেন এই জিনিসগুলো আমি লিখাইছি। একটু নোট করে ফেলো, ক্লিয়ার হয়ে যাবা তুমি। থার্ড খেয়াল করতে হবে, থার্ড খেয়াল করতে হবে ওয়ার্ড পরিবর্তন। এই তিনটা জিনিসের পরিবর্তন আমাদের ন্যারেশনের মাস্ট, মানে আমরা যেই ন্যারেশনই করতে যাই না কেন এই তিনটা পরিবর্তন আমার লাগবেই লাগবেই লাগবেই, কথা বুঝতে পেরেছি। যেহেতু এই তিনটা পরিবর্তন আমাদের লাগবে, ভাই মাদারপুর থেকে ওয়েলকাম ভাইয়া, আচ্ছা বরিশাল থেকে ওয়েলকাম। তাই খেয়াল করবো এই তিনটা পরিবর্তন আমাদের লাগবে, যেহেতু এই তিনটা পরিবর্তন আমার মাস্ট, এই তিনটা আমি আগে লিখে নিচ্ছি। এই বেসিক তিনটা জিনিস আমরা আগে খাতায় নোট করে ফেলবো। খেয়াল করবো কি কি আমাদের ওয়ার্ড পরিবর্তন, যেমন আমি বললাম নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, তারপরে হচ্ছে দিস থাকলে দ্যাট, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড। আচ্ছা আরো কিছু আছে যেমন টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে the previous day,
দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, সিম্পল জিনিস, খুব বেশি কিছু মনে রাখতে হবে না, অল্প কিছু জিনিস ভাইয়া মনে রাখলেই চলবে। তাহলে এই যে তিনটা পরিবর্তন, এইটা ন্যারেশনের ক্ষেত্রে সার্বজনীন। তুমি যেই ন্যারেশনই করতে যাও না কেন, এই তিনটা জিনিস তোমার জন্য মাস্ট। যেহেতু এই তিনটা জিনিস তোমার জন্য মাস্ট, তার মানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই তিনটা জিনিস তোমার আগে মাথায় রাখতে হবে, তারপর তুমি ন্যারেশন করতে পারবা। এই তিনটা জিনিস হচ্ছে বেসিক। তাহলে আবারও একটু খেয়াল করাই দিই ভাইয়া, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে, থার্ড পারসন নিজেকে। আর ওয়ার্ড পরিবর্তন, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আরেকটা হচ্ছে টেন্স পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে না, ন্যারেশনের টেন্সের পরিবর্তন হবে না। এইবার এই জিনিসগুলা কিভাবে কাজ করে, এইবার আসো আসল জায়গায়, যে এতক্ষণ ধরে যা শিখলাম এগুলো বেসিক। এখন এই তিনটা জিনিস, এই যে তিনটা পরিবর্তন আমরা শিখছি, এই তিনটা পরিবর্তন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কারণ সেই তিনটা পরিবর্তনই আমরা এখন দেখব এবং আমরা এখন শিখবো যে এই তিনটা পরিবর্তন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। খেয়াল করব, প্রথমে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। অ্যাসার্টিভ কি ভাইয়া, এটা কিসের ক্লাস ভাইয়া? এটা মেডিকেল এবং নার্সিং এর জন্য ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের জন্য না। আচ্ছা, এটা মেডিকেল এবং নার্সিং এর জন্য ক্লাস। আবারও বলছি, যারা যারা এবছর মেডিকেল এবং নার্সিং এ ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য আমাদের এই ক্লাসটা, তারা একটু মনোযোগ দিয়ে করবো। এবং তোমার যে বন্ধুরা এবছর হচ্ছে মেডিকেল এবং নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু শেয়ার বা মেনশন করে দিও, কারণ এটা আমাদের মেডিকেল এবং নার্সিং এর জন্য স্পেশাল ফ্রি ক্লাস। এবং আচ্ছা, তাহলে খেয়াল করবো, একটু খেয়াল করবো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের যেহেতু সেন্টেন্স 5 ধরনের, এই 5 ধরনের সেন্টেন্সে 5 ধরনের ন্যারেশন হয় এবং এই 5 ধরনের ন্যারেশনের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই জিনিসটা। এই তিনটা জিনিস কমন, এই তিনটা জিনিসকে ব্যবহার করে আমাদের এই 5টা সেন্টেন্সে, খেয়াল করবো, এই 5টা সেন্টেন্সে আমরা 5 ধরনের ন্যারেশন করব। তবে এই তিনটাকে ব্যবহার করে, ভাইয়া একটু লেখা বাকি ছিল। আচ্ছা, লিখে ফেলো ভাইয়া, আমি তো সময় দিয়েছি, এনাফ সময় দিয়েছি, কথা বলছি, কেন কথা বলছি যেন তোমরা লিখতে পারো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়েলকাম। যারা এবছর নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবা বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ক্লাসটি করো, তোমার এখন টেনশন করতে হবে না। আজকে সকালের ক্লাসে ছিলাম, ওয়েলকাম মেহরিন আফরোজ। আচ্ছা, সকালের ব্যাচে আজকে অনেকগুলা ভবিষ্যৎ নার্সদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আমরা আজকে ফার্ম গেটে ক্লাস করেছি। ওকে, আচ্ছা, তাহলে চলো একটু আমার মনে তুলে ফেলছো। এবার আসো আমরা একটা একটা করে শিখবো। প্রথমে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে আমার দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথম অংশের ভার্ব, প্রথম অংশের ভার্ব, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে। আমরা বেসিক্যালি জানি আমাদের ন্যারেশনের প্রথম অংশকে বলা হয় রিপোর্টিং, পরের অংশকে বলা হয় রিপোর্টেড। একটাকে বলা হয় রিপোর্টিং, একটাকে বলা হয় রিপোর্টেড। আমরা এত কষ্ট করে রিপোর্টিং রিপোর্টেড মাথায় রাখবো না, এত কিছু আমাদের পরীক্ষা আসে না, পরীক্ষা ন্যারেশন করা লাগে। সো আমরা জাস্ট প্রথম অংশ পরের অংশ, প্রথম অংশ পরের অংশ এভাবে মনে রাখবো, এত কিছু লাগবে না। নার্সিং এ কি প্যাসেজ ন্যারেশন আসে? না ভাইয়া, নার্সিং এ প্যাসেজ ন্যারেশন আসে না, নার্সিং এ সেন্টেন্স ন্যারেশন আসে। এই জন্য আমরা প্যাসেজ ন্যারেশন শিখবো না, আমরা সেন্টেন্স ন্যারেশন শিখবো। যে একটা সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে আমাদের কিভাবে ন্যারেশন করতে হয়। আমরা প্যাসেজ ন্যারেশন শিখবো না। প্যাসেজ ন্যারেশন তুমি এইচএসসি তে করেছো, ওইখানেই শেষ। এখন তোমার লাগবে হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। কথা বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম, সকালের ক্লাসে ছিলাম, ওয়েলকাম ভাইয়া। তানজিল ইসলাম মিথিলা। ওকে, তাহলে খেয়াল করবো প্রথম অংশের ভার্ব হিসাবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা জিনিস বসে। একটা বসে হচ্ছে সেইড, একটা বসে হচ্ছে টোল্ড। সেইড কখন বসে? যদি আমাদের প্রথম অংশে অবজেক্ট না থাকে। যদি আমার প্রথম অংশে অবজেক্ট না থাকে তাহলে সেইড, আর যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড। আবারও বলছি, যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড, যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড। আমরা খুব কুইকলি লিখে নিব।
কথা বুঝতে পারছি? প্রথম অংশের ভার্ব যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড, অবজেক্ট না থাকে তাহলে সেইড। কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেটা হচ্ছে নরমাল বর্ণনামূলক বাক্য। সেকেন্ড হচ্ছে আমরা খেয়াল করব ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসে হচ্ছে দ্যাট। আমরা বলছি ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসে হচ্ছে দ্যাট। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম সাকিন। এটা হচ্ছে ভাইয়া আমাদের ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস না, এটা নার্সিং এবং মেডিকেল অ্যাডমিশনের ক্লাস। সো যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তারা করতে পারো, শিখতে পারবা, কাজে দিবে, বাট ক্লাসটা স্পেশালি নার্সিং এবং মেডিকেলের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই রংপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, খেয়াল করবো তাহলে আমাদের অ্যাসার্টিভ হচ্ছে ভাইয়া যদি সেইড থাকে। সেইড কখন হবে? যদি অবজেক্ট না থাকে। আর টোল্ড হবে কখন? যদি অবজেক্ট থাকে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসবে হচ্ছে ভাইয়া দ্যাট। আচ্ছা, একটু খেয়াল করবো এইবার আমি যখন বলবো আচ্ছা, আমি খেয়াল করবো আমি বললাম হি সেড টু হিজ ব্রাদার ইউ মে ডু দিস। খেয়াল করবো হি সেড টু হিজ ব্রাদার ইউ মে ডু দিস। এইবার এইটাকে যখন আমরা ন্যারেশন করব ভাইয়া খেয়াল করব আমাদের হিটা কি ভাইয়া? সাবজেক্ট, সেইটা কি? ভার্ব, ব্রাদারটা কি? অবজেক্ট। যেহেতু প্রথম অংশে আমাদের অবজেক্ট আছে তাই প্রথম অংশে অবজেক্ট থাকার কারণে আজকে আমরা হচ্ছে খেয়াল করব প্রথম অংশে অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেইড দিয়ে করব না, আমরা কি দিয়ে করব? টোল্ড দিয়ে করব। তাহলে আমি লিখবো হি টোল্ড হিজ, আচ্ছা সেইড টু হিজ হবে এখানে, হি টোল্ড হিজ ব্রাদার। খেয়াল করবো আর সেইডের সাথে টু বসে কিন্তু টোল্ডের সাথে টু বসে না, এই জন্য টোল্ড টু হিজ ব্রাদার না লিখে শুধুমাত্র লিখছি টোল্ড হিজ ব্রাদার। আসসালামু আলাইকুম, আজকে সকালে ফ্রামগেট কাছে ছিলাম। ওয়েলকাম ভাইয়া আরিয়ান ফাহিম। আচ্ছা ওকে, তাহলে একটু খেয়াল করবো ভাইয়া এই যে যেহেতু আমার প্রথম অংশে অবজেক্ট আছে ভাইয়া, খেয়াল করবো প্রথম অংশে অবজেক্ট আছে আর প্রথম অংশে অবজেক্ট থাকলে আমাদের ভার্ব কোনটা চলে আসবে? ভার্ব চলে আসবে কি? টোল্ড। এইবার খেয়াল করবো আমরা পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাইতে হয় ভাইয়া? দ্যাট বসাইতে হয়। এই যে লিখলাম হচ্ছে দ্যাট। এইবার খেয়াল করো এইবার আমাদের ওই বেসিক তিনটা জিনিস যেটা আমরা একটু আগে শিখে আসছি সেই তিনটা একটু মনে করব। প্রথমটা হচ্ছে দেখো আমাদের আছে ইউ ভাইয়া, ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। দেখো তো ভাইয়া সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। এইবার খেয়াল করো আমার এই সেন্টেন্সে অবজেক্টটা কে? অবজেক্টটা হচ্ছে হিজ ব্রাদার। অবজেক্টটা হচ্ছে হিজ ব্রাদার। এখন অলরেডি আমরা এই সেন্টেন্সে হিজ ব্রাদার লিখে দিছি। যেহেতু হিজ ব্রাদার লিখে দিয়েছি আবার যদি হিজ ব্রাদার লিখি তাহলে হিজ ব্রাদার হয়ে যাবে দুইবার। এই জন্য আমরা দুইবার না করে হিজ ব্রাদারের পরিবর্তে আমরা একটা প্রনাউন বসাবো। আর যেহেতু তার ভাই ছেলে তাই ছেলের পরিবর্তে আমরা কি বসাবো? হি। যদি সে মেয়ে হইতো তাহলে লিখতাম শি। আর যদি বলতো ব্রাদার্স মানে অনেকগুলা ভাই তাহলে আমরা বসাইতাম দে। তাই একটা ভাইয়ের পরিবর্তে আমরা কি বসাইছি? হি। এইবার খেয়াল করব আমাদের আছে আমরা জানি যে মেয়ে থাকলে কি হয়ে যায়? মাইট হয়ে যায়, পাস্ট হয়ে যায়। তাহলে হি মাইট ডু। আর দিস থাকলে কি হয়ে যাবে? দিস থাকলে হয়ে যাবে দ্যাট। তাহলে কি দাঁড়ালো? হি টোল্ড হিজ ব্রাদার দ্যাট হি মাইট ডু দ্যাট। হি মাইট ডু দ্যাট। এটা হচ্ছে আমাদের একটা নারেশন। আরেকটা খেয়াল করো আমি বললাম দ্য ম্যান সেড ইউ আর আ গুড বয়। নর্মাল একটা সেন্টেন্স। খেয়াল করো আমার এই সেন্টেন্সে দ্য ম্যানটা কি ভাইয়া? সাবজেক্ট, সেইটা কি? ভার্ব। তাহলে যেহেতু আমার এই সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, কিন্তু এখানে কি ভাই অবজেক্ট আছে? খেয়াল করো এইখানে কিন্তু অবজেক্ট নাই। আমরা পড়েছি যদি অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে প্রথম অংশের ভার্ব কাকে নিতে হয়? সেই ক্ষেত্রে প্রথম অংশের ভার্ব সেইটকেই নিতে হয়। তার মানে এইটাকে যখন আমরা করব আমরা টোল্ড দিয়ে করতে পারবো না, আমাদের সেইট দিয়ে করতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? দ্য
ম্যান said, আর এই ইনভার্টেড কমার পরিবর্তে কে বসে যাবে? দ্যাট বসে যাবে। এইবার দেখো আমাদের এখানে আছে ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। আমরা একটু আগে পড়ে আসছি ভাইয়া যে সেকেন্ড পারসন কাকে ফলো করে? সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। কিন্তু ঝামেলা যেটা হইলো এইখানে অবজেক্ট নাই। দ্য ম্যান সেড, সেডের পরে কোনো কি নাই? অবজেক্ট নাই। এইবার আমার অ্যাকর্ডিং টু রুলস যে আমার ফলো করতে হবে অবজেক্টকে, কিন্তু এখানে অবজেক্ট নাই, তাহলে আমি কাকে ফলো করব? একটা ঝামেলা। খেয়াল করবা, যখন কোনো সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে আমি নিজে। খেয়াল করবা, আবারও বলছি, যখন কোনো সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট হবে কে? অবজেক্ট হবে আমি নিজে। তাহলে যেহেতু আমি নিজেই অবজেক্ট, তাহলে এইখানে আমার ইউর পরিবর্তে কে বসে যাবে? আই বসে যাবে। আরটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট টেন্স, আর এর পরিবর্তে হয়ে যাবে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হয়ে যাবে কি? ওয়াজ। বাকি যা আছে তাই, এ গুড বয়। এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। 511 বেস্ট, অবশ্যই ভাইয়া 511 হলো বেস্ট। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করবো ভাইয়া, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পাখি। আচ্ছা, হি টোল্ড হিজ ব্রাদার দ্যাট হি মে ডু ইট। হ্যাঁ, তাহলে এই যে হু মে ডু ইট না, হি মে ডু দ্যাট। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করবো, এইটাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এইবার আমরা যখন করব হচ্ছে, খেয়াল করো, এইবার আমরা করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। করবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের খেয়াল করবা প্রথম অংশের ভার্ব, প্রথম অংশের ভার্ব আমরা অ্যাসার্টিভে পড়েছিলাম। প্রথম অংশের ভার্ব কি বসে? সেইড এবং টোল্ড। এইখানে বসবে হচ্ছে আস্কড, এইখানে বসবে হচ্ছে কি? আস্কড। যদি অবজেক্ট থাকে তাহলেও আস্কড, যদি, আচ্ছা বারবার ফোকাস চলে যাচ্ছে, যদি অবজেক্ট থাকে তাহলেও আস্কড, যদি অবজেক্ট না থাকে তাহলেও আস্কড। আবার বলছি, যদি অবজেক্ট থাকে তাহলেও আস্কড, যদি অবজেক্ট না থাকে তাহলেও কি বসবে? তাহলেও বসবে হচ্ছে আস্কড। তাহলে খেয়াল করবো, এইখানে আমাদের কোনো আলাদা করার প্রয়োজন নাই। এখানে আমাদের সেই টোল্ডের মতো কনফিউশনে পড়ার দরকার নাই। যাই থাকুক তাই থাকুক আমাদের আস্কড। প্রশ্ন করলেই সেই ক্ষেত্রে কি চলে আসবে? আস্কড। আর এই যে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা জিনিস, একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে বসবো হচ্ছে ইফ। ভাইয়া ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা? ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হু, হুম, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ। এই যে ডাব্লিউএইচ দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, আচ্ছা খেয়াল করবো, ডাব্লিউ এবং এইচ দিয়ে যে শব্দগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এবং এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে হচ্ছে আমাদের ইফ বসবে। তাহলে আবার খেয়াল করবো, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা কাকে বসাবো? ইফ কে বসাবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে একটু কম্পেয়ার করো। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের এইখানে কি বসতেছিল ভাইয়া? অ্যাসার্টিভ সেন্টেন্সে এইখানে আমাদের বসতেছিল হচ্ছে দ্যাট, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের এখানে দ্যাট না বসে আমাদের এখানে দুইটা জিনিস বসতেছে, একটা বসতেছে ইফ, আর একটা কি বসতেছে? ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা বসাবো ইফ কে। ওকে, চলো তারপর আমরা দেখি। ওকে, এবার দেখো কিভাবে সেটা কাজ করে। স্যার আমাদের কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসে? জি ভাইয়া, আমাদের তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাও আসে। করবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাও আসে, ওইটাও আমরা পড়বো ইনশাল্লাহ কোন একটা ক্লাসে, কোনো সমস্যা নাই, ওইটাও আমরা কোনো একটা ক্লাসে পড়বো। আচ্ছা, বারবার কেন যেন ফোকাস ইয়ে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে খেয়াল করবো। আচ্ছা, তাহলে একটু দেখো আমাদের ইন্টারোগেটিভের ন্যারেশনটা কিভাবে করতে হবে। যেমন আমি বললাম, the man said to his son, do you know
about নজরুল। আমি বললাম the man said to his son, do you know about নজরুল? আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে প্রশ্ন করেছে, আর যেহেতু প্রশ্ন করেছে তাহলে ন্যারেশনটা কি হবে? ইন্টারোগেটিভ ন্যারেশন। আর এই ইন্টারোগেটিভ ন্যারেশন, আচ্ছা আর হবে না ভাইয়া, আর ঝাপসা দেখা যাবে না। তাহলে করবো এই যে ইন্টারোগেটিভ ন্যারেশন, এই যে ইন্টারোগেটিভ ন্যারেশনটা কিভাবে কাজ করে, আচ্ছা একটু খেয়াল করব। এই যে আমাদের প্রথম অংশের ভার্ব কি বসবে? আস্কড, আর ইনভার্টেড কমার পরিবর্তে হয় WH ওয়ার্ড না হলে ইফ। খেয়াল করো, যেমন দ্য ম্যান সেড টু হিজ সন, ডু ইউ নো অ্যাবাউট নজরুল? তার মানে লোকটা তার ছেলেকে কি নর্মাল কথা বলেছে না প্রশ্ন করেছে? তার মানে 100% প্রশ্ন করেছে। প্রশ্ন করলে কি চলে আসবে? প্রশ্ন করলে চলে আসবে আস্কড। তাহলে কি আসবে? দ্য man asked his son। এইবার খেয়াল করব আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু এইখানে কোনো WH ওয়ার্ড নাই, যেহেতু কোনো WH ওয়ার্ড নাই, তাহলে আমার কাকে নিয়ে আসতে হবে? ইফ কে নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসলাম কাকে? ইফ কে। এবার ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? তার ছেলেকে। অবজেক্ট কে? অবজেক্টটা কে? হিজ সন। আর অবজেক্টকে যেহেতু ফলো করে হিজ সনের পরিবর্তে আমরা কি বসাই দিব? হি বসাই দিব। কারণ যেহেতু তার ছেলে একটা ম্যাসকুলিন বা তার ছেলে একটা হচ্ছে পুরুষবাচক, এই জন্য হি। যদি মেয়ে হইতো তাহলে লিখতাম শি, অনেকজন হলে তাহলে কি লিখতাম? দে। তাহলে খেয়াল করবো এই যে হি, এবার নোটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট থাকলে সেটা কি হয়ে যায়? পাস্ট। তাহলে নো এর পরিবর্তে কি হয়ে যাবে? নিউ। তাহলে ইফ হি নিউ অ্যাবাউট নজরুল। খেলো হয়ে গেছে। The man asked his son if he knew about নজরুল। If he knew about নজরুল। পরেরটা খেয়াল করো, আমি আরেকটা বললাম। The boy said, আচ্ছা কুইকলি নোট করে ফেলবো ভাইয়া, কারণ হচ্ছে আমাদের সময় কম, আমরা খুব বেশি সময় নিব না। The boy said, who are you? তাহলে ছেলেটা কি করেছে? ছেলেটা প্রশ্ন করেছে। আমরা পড়েছি প্রশ্ন করলেই আমাদের ভার্ব কি চলে আসবে? asked। তাহলে আসবে the boy asked। এইবার যেহেতু WH ওয়ার্ড আছে তাই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ কে আনবো না, WH ওয়ার্ড কেই বসাবো। তাহলে WH ওয়ার্ড কি আছে? হু আছে। এইবার আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার পরিবর্তে কি আসবে? ওয়াজ। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। খেয়াল করব এবার সেকেন্ড পারসন কাকে বোঝাচ্ছে? কেউ তো নাই এইখানে, কারণ দা বয় সেইড। দা বয় কাকে বলেছে সেটা কি আছে? নাই। আর আমি বলেছি যখন কেউ থাকবে না তখন অবজেক্টটাকে আমি নিজে। তাহলে এখানে ইউর পরিবর্তে কি বসে যাবে? আই। আর আর এর পরিবর্তে কি বসে যাবে? ওয়াজ। তাহলে কি দাঁড়ালো? দ্য বয় আস্কড হু আই ওয়াজ। এখন আরেকটা ঝামেলা আছে ভাইয়া, কোশ্চেনের মধ্যে তো আর আগে আছে, তাহলে আপনি আর এর পরিবর্তে যদি ওয়াজ বসান সেটা তো আয়ের আগে বসার কথা, আয়ের পরে কেন গেল? আচ্ছা কেন ভাই আয়ের পরে গেল? তার কারণ হচ্ছে যদি আমি ওয়াজকে আগে রাখি তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াবে? হু ওয়াজ আই। আর হু ওয়াজ আয়ের ক্ষেত্রে ওয়াজটা ভার্ব, সে সাবজেক্টের আগে চলে আসবে। আর ভার্ব সাবজেক্টের আগে চলে আসলে সেটা প্রশ্নবোধক থেকে যাবে। আর আমরা যখন ন্যারেশন করব সেটা প্রশ্নবোধক থাকতে পারবে না ভাইয়া, সেইটার ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের পরে থাকবে। ভার্ব সাবজেক্টের পরে থাকবে। এই জন্য এইখানে আরটা সাবজেক্টের আগে থাকা সত্ত্বেও আমি এই আর এর পরিবর্তে ওয়াজকে সাবজেক্টের কোথায় বসাই দিছি? পরে বসাই দিছি। কেন? কারণ আমরা যখন ন্যারেশন করব তখন অবশ্যই ভার্ব কোথায় থাকবে? সাবজেক্টের পরে থাকবে। আবারও বলছি ভার্ব কোথায় থাকবে? সাবজেক্টের পরে থাকবে। এটা হলো ইন্টারোগেটিভ। এবার আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা ইম্পারেটিভ ন্যারেশন কোনটা ভাইয়া? ইম্পারেটিভ ন্যারেশন হচ্ছে যেই ন্যারেশনটা বেসিক্যালি ভার্ব দিয়ে শুরু হয়। আবারও বলছি যেই ন্যারেশনটা বেসিক্যালি ভার্ব দিয়ে শুরু হয় তাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ ন্যারেশন। যেই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে তাকে আমরা বলবো হচ্ছে ইম্পারেটিভ ন্যারেশন। খেয়াল করবো যেমন আমাদের ইম্পারেটিভ ইয়েতে অনেকগুলা ভার্ব বসে। খেয়াল করবো প্রথম অংশের ভার্ব আমি যদি বলি, প্রথম অংশের ভার্ব, খেয়াল করবো প্রথম অংশের ভার্ব আমাদের বসে হচ্ছে আস্কড, না আস্কড লিখতেছি কেন, আমাদের বসে হচ্ছে অ্যাডভাইসড, আমাদের বসে হচ্ছে অর্ডারড, আমাদের বসে হচ্ছে রিকোয়েস্টেড,
আমাদের বসে হচ্ছে প্রপোজড। তাহলে খেয়াল করবো, হয় বসবে অ্যাডভাইসড, না হলে অর্ডার্ড, না হলে রিকোয়েস্টেড, না হলে প্রপোজড। কখন বসবে খেয়াল করবা, যদি উপদেশ দেয় অ্যাডভাইস, যদি আদেশ দেয় অর্ডার্ড, যদি অনুরোধ করে রিকোয়েস্ট, যদি প্রপোজ করে বা প্রস্তাব দেয় তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, প্রপোজড। আচ্ছা, আর এইবার এইখানে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে খেয়াল করব, ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে হয় বসবে টু, না হলে বসবে নট টু। খেয়াল করবো, যদি সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ তাহলে বসবে টু, যদি সেন্টেন্স হয় নেগেটিভ তাহলে বসবে নট টু। আবারও বলছি, যদি সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ বসবে হচ্ছে টু, যদি সেন্টেন্স হয় নেগেটিভ তাহলে বসবে নট টু। সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু, সেকেন্ড উপদেশ বোঝায়, হ্যাঁ ইম্পর্টেন্ট আদেশ উপদেশ বোঝায়। হ্যাঁ খেয়াল করবো, আবারও বলছি, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টু, নেগেটিভ থাকলে কি বসবে, নট টু। যেমন আমি বললাম, the boy আমি বললাম দ্য বয় সেড টু হিজ ইয়ঙ্গার ব্রাদার ওপেন দ্য ডোর। ছেলেটি তার ছোট ভাইকে বলতেছে দরজাটা খোলো। আর দরজাটা খোলো যখন আমরা ছোট ভাইকে বলি তখন আমরা অবশ্যই আদেশ করি, আর যেহেতু আদেশ করি তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, দ্য বয় অর্ডার্ড, দ্য বয় অর্ডার্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার। খেয়াল করবো, দ্য বয় অর্ডার্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার। এইখানে খেয়াল করবো, জাস্ট যেহেতু অ্যাফার্মেটিভ আছে আগে টু চলে আসবে, এই আর পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে কি চলে আসবে, টু, তারপরে যা আছে তাই, টু ওপেন দ্য ডোর। তাহলে কি দাঁড়ালো, দ্য বয় অর্ডার্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার টু ওপেন দ্য ডোর, টু ওপেন দ্য ডোর। আবার খেয়াল করবো, আমি যদি বলি the teacher said the teacher said don't tell a lie। আচ্ছা খেয়াল করবো, ঝাপসা হচ্ছে একটা কারণে আমি এটা মাত্র আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে আমার গেঞ্জিটা ব্ল্যাক থাকার কারণে একটু পরপর এই ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে সে ধরতে পারছে না ক্যামেরা যে কোনটা গেঞ্জি আর কোনটা বোর্ড, এই জন্য বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করবো, দ্য টিচার সেই ডোন্ট টেল এ লাই। তাহলে টিচার তো আর আমাদেরকে করে না, মানে অর্ডার বা অ্যাডভাইস দিচ্ছে না, টিচার অবশ্যই এখানে কি দিচ্ছে, উপদেশ দিচ্ছে যে মিথ্যা কথা বলো না। তার মানে এখানে কি দাঁড়াবে, দ্য টিচার সেড এর পরিবর্তে হয়ে যাবে অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড নট টু। খেয়াল করবো, যেহেতু নেগেটিভ আছে, ডন্ট আছে নেগেটিভ, যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে আমরা বসাইতাম টু, যেহেতু নেগেটিভ তাই আমরা বসাবো নট টু। খেয়াল করবো, তো দ্য টিচার অ্যাডভাইসড নট টু, যা আছে তাই, টেল এ লাই, টেল এ লাই, টেল এ লাই, টেল এ লাই। তাহলে জাস্ট সিম্পল একটা জিনিস, জাস্ট দুটো জিনিস মনে রাখবো, উপদেশ দিলে অ্যাডভাইস, আদেশ দিলে অর্ডার্ড, অনুরোধ করলে রিকোয়েস্টেড, প্রস্তাব দিলে প্রপোজড, আর যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে টু, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে নট টু। অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু, অ্যাফার্মেটিভ হলে টু, নেগেটিভ হলে ভাইয়া নট টু। খেয়াল করবো, আচ্ছা তারপরে খেয়াল করবো অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা অপটেটিভ সেন্টেন্স কোনটা ভাইয়া, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেটার মধ্যে আমরা প্রার্থনা সূচক বাক্য বুঝাই। শালা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা যেটার মধ্যে আমরা প্রার্থনা সূচক বাক্য বুঝাই, খেয়াল করবো এই প্রার্থনা সূচক বাক্যে প্রথম অংশের ভার্ব, খেয়াল করবো। আচ্ছা এখানে একটা সলিউশন আমার কাছে আছে, সেটা হচ্ছে আমরা
আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে লিখি। আচ্ছা, তাহলে এইবার আর ক্যামেরা ভুল করবে না, এবার আমাদের একটু পর ব্লারও হবে না। আচ্ছা, খেয়াল করবো প্রথম অংশের ভার দুইটা জিনিস বসে, একটা বসে উইশ আর একটা বসে প্রে। খেয়াল করবা, হয় বসবে উইশ না হলে বসবে প্রে। আচ্ছা, এবার ফোকাস যাওয়ার কথা না, হয় বসবে উইশ না হলে কি বসবে প্রে। আচ্ছা, ক্লিয়ার দেখা যায় না, এবার আর হবে না ভাইয়া, ইয়েটা চেঞ্জ করে দিছি কালারটা, কাহিনী হচ্ছে ব্ল্যাকে মিলে যাওয়ার কারণে একটু পরপর হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আর এমনটা হবে না। আই হোপ যে কালারটা চেঞ্জ করে দিয়েছি, তো এখন আর হবে না। আচ্ছা, তাহলে এই যে খেয়াল করবো, আচ্ছা ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, এখন আর প্রবলেম হবে না ভাই, এখন যে কালারটা চেঞ্জ করে দিয়েছি তো এখন দেখতে পাবা। খেয়াল করবো, তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হয় বসাবো উইশ, না হলে আমরা কি বসাবো, না হলে আমরা বসাবো হচ্ছে প্রে। আর এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে দ্যাট। খেয়াল করবো, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে দ্যাট। যেমন আমি বললাম he said may Allah bless you। খেয়াল করবা, he said may Allah bless you, যেহেতু সে প্রার্থনা করেছে তার মানে হয় উইশ না হলে প্রে। আমি বলবো he prayed, আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে যাবে ভাইয়া, দ্যাট বসে যাবে। খেয়াল করবো দ্যাট। এবার অবশ্যই সাবজেক্ট আগে ভার্ব পরে, তাহলে সাবজেক্টটাকে আল্লাহ, মে থাকলে কি হয়ে যায়, মে থাকলে হয়ে যায় মাইট, মেয়ের পাস্ট টেন্স মাইট, তারপরে হচ্ছে ব্লেস। আর এই যে বলেছি ইউটা হচ্ছে অবজেক্ট, কাকে ফলো করে, ইউটা অবজেক্টকে ফলো করে। এবার সেন্টেন্সে তো অবজেক্ট নাই, আর যেহেতু সেন্টেন্সে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে অবজেক্ট কে, অবজেক্ট আমি নিজে। অবজেক্ট না থাকলে অবজেক্ট কে ভাইয়া, অবজেক্ট আমি নিজে। যেহেতু অবজেক্ট আমি নিজে, তার মানে কি হয়ে যাবে, মি। যে হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। খেয়াল করবো, হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এইটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। কথা বুঝতে পারছি, যখন আমাদের অপটেটিভ সেন্টেন্স আসবে তখন আমরা এই ন্যারেশনটা করব। এইবার আমরা খেয়াল করবো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ভাইয়া আবেগ সূচক বাক্য। এই আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে আমাদের প্রথম অংশের ভার্ব দুইটা জিনিস বসে, একটা বসে এক্সক্লেমড উইথ জয়, আরেকটা বসে এক্সক্লেমড উইথ সরো। খেয়াল করবো, হয় বসবে এক্সক্লেমড উইথ জয়, না হলে আমাদের বসবে এক্সক্লেমড উইথ সরো। হয় এক্সক্লেমড উইথ জয়, না হলে এক্সক্লেমড উইথ সরো। যদি সে খুব আনন্দে থাকে তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি সে খুব দুঃখে থাকে, কষ্টে থাকে, তাহলে এক্সক্লেমড উইথ সরো। কথা বুঝতে পেরেছ? আর ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের বসবে হচ্ছে দ্যাট। যেমন আমি বললাম he said hurrah, I have on the match। খেয়াল করবো, he said hurrah, I have on the match। একটু লক্ষ্য করব, এইটা আমরা দেখেই পাচ্ছি, এই হুররা দেখে আমরা বুঝতে পারতেছি এইটা একটা আনন্দ সূচক বাক্য। যেহেতু আনন্দ সূচক বাক্য, তার মানে অবশ্যই আমরা এক্সক্লেমড উইথ জয় দিয়ে লিখবো। তাহলে লিখবো হি এক্সক্লেমড উইথ জয়, আর ইনভার্টেড কমার পরিবর্তে আমার কে চলে আসবে, চলে আসবে দ্যাট। এবার আমাদের আছে আইটা ফার্স্ট পারসন, কাকে ফলো করে, সাবজেক্টকে। সাবজেক্টটা কে, সাবজেক্টটা হচ্ছে হি। হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট টেন্স হয়ে যাবে কি, হ্যাড। হি হ্যাড অন দা ম্যাচ, he had on the match। তাহলে he exclaimed with joy that he had on the match। তাহলে আমরা খেয়াল করব, এই যে যখনই আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করতে হবে, আমরা দুইটা জিনিস জাস্ট মনে রাখবো। একটা হচ্ছে সে যদি আনন্দে থাকে, খেয়াল করব, সে যদি আনন্দে থাকে তাহলে এক্সক্লেমড উইথ জয়, সে যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, তাহলে এক্সক্লেমড উইথ সরো। আসসালামু আলাইকুম স্যার, আজকে সকালে ফ্রামগেট ব্রাঞ্চে ছিলাম,
ওয়েলকাম ভাইয়া। যাক, আমার ফার্মিট ব্রাঞ্চের যারা আছে সবাই ক্লাসে উপস্থিত, একটু পরপর আসতেছে, 2-4-5 মিনিট পরপর, বাট আসতেছে সবাই। ওয়েলকাম হ্যাঁ। তাহলে খেয়াল করবো, তাহলে একটা একটা করে খেয়াল করবো। এটা ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের, এটা ছিল আমাদের অপটেটিভ, এটা ছিল ইম্পারেটিভ, এইটা ছিল আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ, এবং এইটা ছিল আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এইবার চলো আমরা দেখি, এই যে এতক্ষণ ধরে আমরা ন্যারেশনটা শিখলাম, এইবার আমরা দেখি, একটু খেয়াল করব এই ন্যারেশনটা যে আমরা শিখলাম আমরা কতটুকু পারছি বা কতটুকু আমার পরীক্ষা এটা কাজে লাগছে। আমরা খেয়াল করব এটা কতটুকু আমার পরীক্ষায় কাজে লাগছে। এই জন্য আমরা ন্যারেশন থেকে বিগত বছরে আসা কিছু প্রশ্ন সলভ করব, যেন আমাদের হচ্ছে সেই জিনিসটা ক্লিয়ার দেখা যায় না। কি বলো, দেখা তো যাচ্ছে এখন? ওকে, খেয়াল করবো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করবো। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, খেয়াল করবো, which is the correct indirect speech of the following? I said to him good morning. খেয়াল করবো, আমি তাকে বলেছি গুড মর্নিং। খেয়াল করবো, আমি তাকে বলেছি গুড মর্নিং। আচ্ছা, এই যে আমি তাকে বলেছি গুড মর্নিং, এইটা ন্যারেশন করতে গেলে কি হবে একটু খেয়াল করবো। আচ্ছা, তার মানে যেহেতু আমি তাকে বলেছি গুড মর্নিং, তার মানে আমি অবশ্যই তার জন্য ভালো কিছু উইশ করেছি। খেয়াল করবা, জন্য কি আপনি সবসময় ইংলিশ ক্লাস নেবেন? জি ভাইয়া, আমি সবসময় শুধু ইংলিশ ক্লাসই নিব। ক্লিয়ার দেখতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা ভাইয়া, কি বলো, এখন তো ঠিক থাকার কথা ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করবো, এই যে যখনই আমাদের আসবে হচ্ছে, খেয়াল করবো স্যার বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, এখনো কি দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো ভাইয়া? আচ্ছা, এখন ক্লিয়ার ভাইয়া। ওই যে মাঝে মাঝে বললাম না, কালারিং এর কারণে একটু প্রবলেম হয় আর কি। ফ্রম গেটে ক্লাস করেছি। রাধাকৃষ্ণ ওয়েলকাম ভাইয়া, সকালবেলা ফ্রম গেটে ক্লাস করেছো, ভেরি গুড। ওকে, তাহলে খেয়াল করবো। আচ্ছা, খেয়াল করবো এই যে প্রশ্নটা 2024-25 সেশনে ডিপ্লোমাতে আসছিল। খেয়াল করো, এবার আমি যখন তাকে বলবো গুড মর্নিং, অবশ্যই আমি তাকে ভালো কিছু উইশ করেছি। আর যখনই ভালো কিছু উইশ করেছি আমার এই হবে না, কারণ আজ হচ্ছে প্রশ্নবোধক প্রশ্ন করলে হয়। আমার টোল্ড হবে না, কেন টোল্ড হবে না? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি তো তাকে নর্মালি বলি নাই, আমি তাকে কি বলেছি? আমি তাকে উইশ করেছি। তার মানে উইশ, টোল্ড, বেড একটা হবে না, আনসার কি হবে? উইশ। আই উইশড হিম গুড মর্নিং। আমি তাকে উইশ করেছি যেন তার মর্নিংটা কি হয়? ভালো হয়। আকাঙ্ক্ষা করেছি। কথা বুঝতে পেরেছি? যে আমি তার আকাঙ্ক্ষা করেছি, দেখা যায় যে তার যেন কি হয়? তার যেন সকালটা ভালো হয়। দেখছো, গত বছরের প্রশ্ন, খুব কঠিন না যদি তুমি একটু পারো। পরেরটা খেয়াল করো, ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, বিএসসি 2023-24 সেশনের প্রশ্ন। খেয়াল করো, বিগত বছরের প্রশ্ন যদি একটু মনোযোগ দাও, দেখবা যে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে। খেয়াল করবা, আই আস্কড, কি বলেছে? I said to him, why are you working so hard? প্রথমত খেয়াল করো, এই যে দেখো ইন্টারোগেটিভ আছে, এইটা থাকা মানেই হচ্ছে ইন্টারোগেটিভ। আর যেহেতু ইন্টারোগেটিভ আছে, আমরা জানি ইন্টারোগেটিভে কেউ যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে আমাদের বসবে আস্কড। সেক্ষেত্রে আমাদের কি বসবে ভাইয়া? সেই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে আস্কড। আবারও বলছি, সেই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে আস্কড। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এতক্ষণ ধরে যা যা আমরা পড়েছি, এখন তো আমরা হচ্ছে প্রশ্ন সলভ করতেছি, এতক্ষণ ধরে আমরা যা যা পড়েছি, আমি যতটুকু আমার মনে হচ্ছে যে তোমরা নোটটা করেছো, যারা যারা নোটটা করেছো, যারা এতক্ষণ যা যা পড়েছি, যারা যারা নোটটা করেছো, তারা একটা কাজ করবা, তারা হচ্ছে ফেসবুকে সজনস ইংলিশ লিখে সার্চ দিলে একটা গ্রুপ পাবা। পেজ না, পেজ তো আছে ভাইয়া, পেজ না, পেজের পাশাপাশি একটা গ্রুপ পাবা। কথা বুঝতে পেরেছো? পেজ আছে, পেজের মধ্যে 1000 ফলোয়ার, ওটা না, একটা গ্রুপ পাবা। ওই গ্রুপের মধ্যে তোমরা আজকের ক্লাসের নোটটা আপলোড করবে। আমি দেখতে চাই যে কে কে ক্লাস করেছো, কার কার নোটটা আছে। কথা বুঝতে পেরেছো? যারা যারা আজকের ক্লাসের নোটটা করেছো, তারা এই যে এই পেজটাতে গিয়ে, এই পেজটা না, এই গ্রুপটাতে গিয়ে, আবারও বলছি পেজ না, এটাতে একটা পেজ আছে আমার, যেটা হচ্ছে 51K ফলোয়ার, ওইটা না ভাইয়া, পেজটা, যে পেজটা আছে, ওই পেজটার মধ্যে আজকে গ্রুপটা আছে, যে সেই গ্রুপের মধ্যে আজকের ক্লাসের নোটটা যা যা লিখেছো সেই নোটটা একটু আপলোড করবা বা পোস্ট করবা, আমি দেখবো ভাইয়া। কথা বুঝতে পেরেছো? যারা যারা ক্লাস করেছো সবার প্রতি একটা রিকোয়েস্ট ভাইয়া, আজকের ক্লাসের নোটটা এই গ্রুপে তোমরা আপলোড করবা। আমি দেখতে চাই যে আমার ভাইয়ারা কিরকম ক্লাস করেছে বা কিরকম শিখেছে বা কতটুকু তারা লিখেছে। অবশ্যই এই গ্রুপের মধ্যে হচ্ছে আপলোড করবা তোমাদের আজকের ক্লাসের নোটটা।
এবার খেয়াল করো, যেহেতু প্রশ্ন করেছে প্রথমত আক্সড হবে, এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, সবগুলোতে আক্সড আছে। সেকেন্ড হচ্ছে যেহেতু WH ওয়ার্ড আছে সেই ক্ষেত্রে WH ওয়ার্ডই বসবে, এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তার মানে এইটুকু পর্যন্ত হোয়াই পর্যন্ত সবগুলা সেম। কথা বুঝতে পেরেছি? হোয়াই পর্যন্ত সবগুলাই সেম, আমরা যাই করি না কেন হোয়াই পর্যন্ত। স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ থাকবে ভাইয়া, তবে লাইভটা করে নেওয়াটা বেটার। সেকেন্ড হচ্ছে খেয়াল করবো এইবার ইউটা ভাইয়া কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। এই যে অবজেক্টটা কে ভাইয়া? অবজেক্টটা হচ্ছে হিম। আর এই অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট হিসাবে বসাবো তখন সে আর হিম থাকবে না, সে কি হয়ে যাবে? হি। এই যে হি, এই যে হি, এইটা আগেই বাদ, তার কারণ হচ্ছে ভার্বের আগে সাবজেক্ট থাকতে পারবে না। এইটা আগেই বাদ, তার কারণ হচ্ছে ভার্বের সাবজেক্ট থাকতে পারবে না। দেখো ওয়াজ, হেড, দুইটা কার আগে চলে আসছে? সাবজেক্টের আগে। আর সবসময় মনে রাখবা যখন আমরা ন্যারেশন করব সাবজেক্টের আগে ভার্ব থাকতে পারবে না, সাবজেক্টের আগে ভার্ব থাকতে পারবে না, ওই দুইটা বাদ। তার মানে হতে পারে বি, হতে পারে ডি। বি এর মধ্যে আছে হ্যাড বিন, ডি এর মধ্যে আছে ওয়াজ ওয়ার্কিং, একটা আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার খেয়াল করবা আমাদের এখানে আছে আর। ভাই আমরা পড়েছিলাম এই আরটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট টেন্স হবে কি? ওয়াজ। আর এর পাস্ট টেন্স কি ভাইয়া? ওয়াজ। তার মানে এখানে হ্যাড বিন হবে না, এখানে আনসারটা হবে কি? ওয়াজ। যে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে ডি। সাইম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ইনায়া, আমার মনে হয় যে যারা যারা নোট করেছো, যে ইনায়া নোট করেছো ভাইয়া, নোটটা অবশ্যই গ্রুপের মধ্যে পোস্ট করবা, আমি দেখবো। কথা বুঝতে পেরেছো? গ্রুপের মধ্যে পোস্ট করবা, যে গ্রুপটা, যে এই গ্রুপটার মধ্যে পোস্ট করবা। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা পেরে গেলাম। তারপরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে অফলাইন ব্যাচে কর্নিয়াতে ভর্তি চলছে 3500 টাকা ছাড়ে। যারা বিএসসি নার্সিং তাদের জন্য 13,500 টাকা, এবং যারা হচ্ছে ডিপ্লোমা তাদের জন্য হচ্ছে 12,500 টাকা। আমাদের ব্রাঞ্চ ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ি, তিনটার জন্যই। তো যারা যারা ফার্মগেট, মিরপুর অথবা যাত্রাবাড়িতে ভর্তি হতে চাও কর্নিয়াতে, দেরি করবা না, কথা বুঝতে পারছো? চলে আসো, তোমাদের জন্য অফার চলছে। যারা নার্সিং এর কোচিং করবে এবছর, তো সেই নার্সিং এর কোচিং যারা করবা এবছর, সেই নার্সিং এর জন্য চলছে, ভর্তি চলছে কর্নিয়াতে। দেরি করো না, কুইকলি যারা ভর্তি হবা তারা কুইকলি ভর্তি হয়ে যাও। আচ্ছা, আচ্ছা, এবং অনলাইনে ভর্তি চলছে। যারা হচ্ছে এবছর নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবা তারা অনলাইনে ভর্তি হলে 8 মাসে ডাবল কোর্স, তার মানে একসাথে অনেক কিছু পাচ্ছ। 7 দিন ক্লাস, 4 দিন অনলাইনে, অফলাইনে 4 দিন, অনলাইনে 7 দিন, অফলাইনে। তার মানে যা যা এখানে লেখা আছে সব তুমি পেয়ে যাচ্ছ কোর্সের মধ্যে। আচ্ছা, একটু মেনশন দিয়েন। বুশরা, এটা তো ইয়ার ক্লাস ভাইয়া, এই অ্যাডমিশনের ক্লাস। আচ্ছা, তাহলে খেয়াল করবা এই যে জিনিসগুলো ভর্তি হইলেই তুমি সাথে সাথে পেয়ে যাবো। সো যারা যারা ভর্তি হতে চাও নার্সিং এর জন্য তারা দেরি করো না, তারা কর্নিয়াতে যোগাযোগ করবা অবশ্যই। তারপরে খেয়াল করবা দ্য ম্যান সেইড অ্যালাস আই এম আনডান। এই যে অ্যালাস ওয়ার্ডটা খেয়াল করো, এই অ্যালাস ওয়ার্ডটা এখানে একটা চিহ্ন আছে, সেটা আসে নাই, এখানে একটা চিহ্ন আছে এরকম। এই অ্যালাস ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি লোকটা আনন্দে আছে না, লোকটা কষ্টে আছে। লোকটা কষ্টে আছে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। খেয়াল করবা 22-23 সালে বিএসসি তে আসা হচ্ছে প্রশ্নটা। খেয়াল করবা এই যে সে কষ্টে আছে, কেন সে কষ্টে আছে? কারণ সে কি বলেছে? অ্যালাস। যখন কেউ বলে হুররা আমরা বুঝতে পারি সে আনন্দে আছে, যখন সে বলেছে অ্যালাস তার মানে সে কষ্টে আছে। আর যেহেতু সে কষ্টে আছে, খেয়াল করবে, আর যখনই আমাদের কষ্টে থাকবে সেইটার ক্ষেত্রে আমাদের লিখতে হবে এক্সক্লেমড উইথ সরো। তার মানে আমাদের সঠিক আনসার কি? ডি নাম্বার, এক্সক্লেমড উইথ সরো। আবারও বলছি এক্সক্লেমড উইথ সরো হবে। আমি একটু আগে শিখেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন আমাদের ভালো কিছু বলবে তখন এক্সক্লেমড উইথ জয়, যখন খারাপ কিছু বলবে তখন কি বলবে? এক্সক্লেমড উইথ সরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে খেয়াল করবো পরেরটা। আচ্ছা, খেয়াল করবো হি সেইড লং লিভ দ্য প্রেসিডেন্ট। খেয়াল করো তো, সে কি প্রেসিডেন্টের জন্য দোয়া করতেছে না? সে কি প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করছে না যে প্রেসিডেন্ট যেন কি করে? প্রেসিডেন্ট যেন অনেক দিন বেঁচে থাকে। আর আমরা মাত্রই পড়ে আসছি যখন প্রার্থনা সূচক বাক্য আসবে হয় তুমি বসাবা প্রে, না হলে উইশ। যেহেতু এখানে আমাদের উইশ নাই, তার মানে আনসার কি হবে? হয় প্রেট, হয় প্রেট, হয় হবে সি, না হলে হবে ডি। কারণ এই দুইটাই হচ্ছে আমাদের কি বোঝায়? এই দুইটাই হচ্ছে আমাদের প্রার্থনা বোঝায়। এইবার খেয়াল করো, বলেছে হি প্রেড দ্যাট লং লিভ দ্য প্রেসিডেন্ট, আর এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। এইবার খেয়াল করবা 100% যখন আমরা ন্যারেশন করব আগে আসবে সাবজেক্ট, তারপরে কি আসবে? ভার্ব। আর এই যে আমাদের আছে হচ্ছে
সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, কিন্তু এইটাকে তুমি যদি নাও তাহলে দেখো আগে আছে লং লিভ, আগে চলে আসছে ভার্ব, তারপরে কি চলে আসছে সাবজেক্ট। বারবার করে বলেছি ন্যারেশন করলে ভার্ব কখনোই সাবজেক্টের আগে আসতে পারবে না। তার মানে আনসার কি হবে? তার মানে আনসার হবে হচ্ছে ডি। আমরা বলছি আনসার কি হবে ভাইয়া? আনসার হবে হচ্ছে ডি। স্যার এখন কোথায় আছেন? ঢাকায় নাকি? হ্যাঁ জি ভাইয়া ঢাকায় আছি আপাতত, তবে রাতে রওনা দিব, ঢাকার বাইরে যাব। ওকে, এটা অতটা লাগবে না, পরেরটা দেখি। আচ্ছা আবারও বলছি, কর্নিয়া নার্সিং কোচিং এ ভর্তি চলছে। যারা তোমরা নার্সিং এর প্রিপারেশন নিবা বা এবং নার্সিং এর কথা ভাবছো বাট এখনো কোথাও ভর্তি হও নাই, তাদেরকে আমি বলবো যে দেরি না করে এখনই কর্নিয়াতে জয়েন হয়ে যাও। কথা বুঝতে পেরেছো? কর্নিয়াতে ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য হচ্ছে অফার চলছে, সবকিছুই পাবা, 7 দিন ক্লাস, 120টা লাইভ ক্লাস, বিগত বছরের রেকর্ডেড ক্লাস, পরীক্ষা থাকবে 160 সেট। আচ্ছা তারপরে দেখো 6 নম্বর, আই থট, আচ্ছা এখানে একটু বানানটা ভুল করেছে, এটা থট না, এটা টট, TAUGHT, টট। খেয়াল করবা, টট হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, টট মানে হচ্ছে শিখানো। হ্যাঁ, টট মানে হচ্ছে শিখানো, খেয়াল করবা। তাহলে শি সেড আই টট ইন মেনি স্কুল, বলেছে আমি অনেক স্কুলে শিখাইছি। এটা থট না, এটা টট। আবারও বলছি এটা টট ভাইয়া, এটা থট হবে না, এটা টট হবে, TAUGHT এটা হবে। টিচের পাস্ট টেন্স আর কি, টিচের পাস্ট টেন্স টট। কথা বুঝতে পেরেছো? যে আমি অনেক স্কুলে শিখিয়েছি, কথা বুঝতে পেরেছো? টট হবে, টট। তাহলে এই যে খেয়াল করবা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে প্রথমত আমাদের দ্যাট মাস্ট, তার মানে এই দুটো আগেই বাদ, হয় হবে শি সেড দ্যাট, না হলে শি সেড দ্যাট। আর যেহেতু অলরেডি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে আমার পরেরটা লিখতে হবে কি পাস্ট পারফেক্ট। আমরা শিখেছিলাম, খেয়াল করো, এই যে আমরা শিখেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেরটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেহেতু আমাদের এইখানে পাস্ট ইনডিফিনিট আছে টট, তাই আমাদের হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। আমাদের সঠিক আনসার হবে ডি নাম্বারটা। খেয়াল করবো, সঠিক আনসার হবে হচ্ছে ডি নাম্বারটা। তারপরে আমরা দেখবো দ্য বয় সেড আই শ্যাল গো টু স্কুল টুমরো। সিম্পল একটা জিনিস, অবশ্যই অ্যাসার্টিভ এবং ইনভার্টেড কমার জন্য আমার কি লাগবে দ্যাট দ্যাট দ্যাট, এইটুকু পর্যন্ত সব ঠিক আছে। এবার আইটা ফার্স্ট পারসন কাকে ফলো করে? দ্য বয়কে। দ্য বয়ের পরিবর্তে আমরা কি লিখবো? হি 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 হি, সবগুলো এতে আছে। এইবার এখানে আছে শ্যাল। এই শ্যালকে যখন আমরা ন্যারেশন করব, খেয়াল করব, এই শ্যালকে যখন আমরা ন্যারেশন করব আমরা কোনটা বসাবো? আমরা কি শুড বসাবো নাকি উড বসাবো? এটা একটু তোমরা কমেন্ট করে দেখি কুইকলি, যে আমরা কি শুড বসাবো নাকি উড বসাবো। আচ্ছা খেয়াল করবা, আমরা কিন্তু শেলের ক্ষেত্রে উড বসাবো না, একটু মাথায় রাখবা, শুড বসাবো না, আমরা শেলের ক্ষেত্রে বসাবো উড, কারণ এটা বেসিক্যালি ফিউচারের উইলকে মিন করে। তাহলে এই উইলকে যখন আমরা পাস্ট টেন্স করবো সেটা কি হয়ে যাবে উড। তার মানে আমাদের শ্যাল বা উইল থাকলে বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে ন্যারেশন করলে সেটা হয়ে যাবে ভাইয়া উড, নট শুড, হয়ে যাবে উড। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা তোমরা যারা হচ্ছে অফলাইনে ক্লাস করতে চাও, আগামীকালকে মিরপুরে, খেয়াল করবো, আগামীকালকে মিরপুরে একটা ইংরেজির উপরে বেসিক ক্লাস আছে, মিরপুর শাখায়, কর্নিয়ার মিরপুর শাখায়। যারা নার্সিং এর জন্য অফলাইনে ক্লাস করতে চাচ্ছ তারা হচ্ছে কালকে এই মিরপুরে একটা বেসিক ক্লাস আছে, ফ্রি বেসিক ক্লাস, তোমরা ক্লাসটা করতে পারো। কথা বুঝতে পেরেছো? যারা মিরপুরের আশেপাশে আছো তারা এই ফ্রি বেসিক ক্লাসটা করতে পারো, একদম ফ্রি ক্লাস। কথা বুঝতে পেরেছো? ইংলিশের উপর একটা দুর্দান্ত ক্লাস হবে, তোমরা ক্লাসটা করতে পারো। ওকে, তারপরে দেখো chose the indirect speech, she asked me are you happy in your job। আবারও খেয়াল করো, প্রথমত প্রশ্ন করেছে, প্রশ্ন করলে কাকে নিয়ে আসতে হয়? ইফ কে নিয়ে আসতে হয়। এবার ইউটা কাকে মিন করছে? আমাকে, তাহলে সাবজেক্ট কে হবে? আই হবে। তাহলে খেয়াল করবা আই। এবার আর ইউ, আর হচ্ছে প্রেজেন্ট, তার যখন আমরা ন্যারেশন করব সে হয়ে যাবে কি ওয়াজ। তার মানে আমার সঠিক আনসার কি হবে এ। আর এর পাস্ট টেন্স হচ্ছে কি ওয়াজ। ডিপ্লোমার 17-18 প্রশ্ন, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই জব। তারপরে খেয়াল করো প্লিজ গো দেয়ার, এর ইনডাইরেক্ট কি হবে? এটা সিম্পল একটা জিনিস, প্লিজ গো দেয়ার। প্লিজ মানে কি রিকোয়েস্ট করছে, তার মানে হবে রিকোয়েস্টেড, অবশ্যই রিকোয়েস্টেড, আর একটার মধ্যে নয়, আনসার হবে বি, আই এম রিকোয়েস্টেড টু গো দেয়ার। প্লিজ মানেই রিকোয়েস্ট করা, প্লিজ মানেই হচ্ছে কি করা? প্লিজ মানে হচ্ছে রিকোয়েস্ট করা, আর এখানে মাত্র রিকোয়েস্ট আছে কোনটার মধ্যে? বি নাম্বারে। তার মানে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে বি। পরেরটা দেখো কাম হেয়ার, বলেছে হুইচ ওয়ান ইজ সঠিক। তার মানে এই যে কাম হেয়ার, অবশ্যই কেউ আমাকে বলেছে, কথা বুঝতে পেরেছি, এটা হবে হি টোল্ড মি টু গো দেয়ার। হেয়ারের পরিবর্তন হয়ে যায় দেয়ার, আর যেহেতু কেউ নাই তার মানে কথাটা কাকে বলেছে? কথাটা আমাকে বলেছে। কথা বুঝতে পেরেছি, কথাটা আমাকে বলেছে, যেহেতু কথাটা আমাকে বলেছে তার মানে হবে হি টোল্ড মি টু গো দেয়ার, সে যে ওইখানে যাও। কথা বুঝতে পেরেছো?
এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস নার্সিং এর জন্য। যারা এই বছর নার্সিং, এবং আবারও বলছি মিরপুরে কালকে ফ্রি ক্লাস আছে, বেসিক ক্লাস তোমরা করতে পারো চাইলে, এবং অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। একবার বলেছি, আবারও বলে দিলাম যে অফলাইন ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলেই কুইকলি ভর্তি হয়ে যাইতে পারো কর্নিয়াতে, স্পেশালি যারা হচ্ছে নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে। আবারও বলছি, আমাদের এই আজকের ক্লাসটা ছিল হচ্ছে নার্সিং এর এবং মেডিকেলের জন্য। সো যারা নার্সিং এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাই অর্ডার হলো না কেন? আচ্ছা ভাই, নর্মালি যখন কেউ বলে কাম হেয়ার, এটা অর্ডার হয় না, এটা খারাপ দেখায়। কারণ তুমি যখন একজনকে বলবা যে ভাই এদিকে আসেন, এটা কি অর্ডার হয় না? এটা হচ্ছে নর্মালি অর্ডার হয় না। কথা বুঝতে পারছি? কারণ এগুলা অর্ডার হলে ব্যাপারটা খারাপ দেখায়। অর্ডার হলো না কেন ভাইয়া? অর্ডার এই যে মাত্রই বললাম, এই জন্য হলো না, তার কারণটা হচ্ছে এটা আদেশ বুঝায় না ভাইয়া। আমরা নর্মালিও কাউকে বলতে পারি যে তুমি এখানে আসো, এটা সবসময় যে অর্ডার হবে এমন না। অর্ডার হচ্ছে আমরা যখন ছোট ভাইকে বলবো বা ছোট বোনকে বলবো, সেই ক্ষেত্রে আমরা অর্ডার দিই। আমরা একটা বড় মানুষকে অর্ডার দিয়ে বলতে পারবো না যে তুমি এখানে আসো। তারপরে বলছি, যারা নার্সিং এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো তাদের জন্য আমরা বেসিক ক্লাসটা করেছি, এবং কর্নিয়ার পক্ষ থেকে এরকম বেসিক ক্লাস চলতে থাকবে। তোমরা ইনশাল্লাহ করতে থাকবা। তোমাদের সাথে অবশ্যই অনলাইন অথবা অনলাইনে অফলাইনে, কর্নিয়ার অনলাইন অথবা অফলাইন শাখায় তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।